এই তো ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর অনেকদিন পর আপনাদের দেখা আপনাকে। সেটাই বলতেছি। মেলা দিন আপনাদের সাথে কথা হয় নাই। তো পড়াশোনা চলতেছে ভালো? বেশি জি ভালো ভাইয়া চলতেছে না, চলতেছে। মোটামুটি। আপনাদের উপস্থিতি দেখে সেটাই মনে হচ্ছে যে মোটামুটি। আহ এমনটা করা যাবে না আসলে। এমনটা করিয়েন না। আপনারা যে কয়েকজন সিরিয়াস আছেন, নিয়মিত থাকেন। বাকিদেরও বলতে পারেন আপনাদের একটা দায়িত্ব। এমনটা না যে হচ্ছে কেউ ক্লাস করলো না, তাদেরকে একটু বললামও না। এমনটা না। আমরা সবাই একসাথে যুক্ত হইছি। সবাই সহপাঠী না। সবাই একসাথে পড়াশোনা করব। ভালো লাগবে। অনেক রকম প্রশ্ন আসবে। ক্লাসটা প্রাণবন্ত হবে। ভালো লাগবে। ঠিক আছে? তো সবাই আমরা যুক্ত হয়ে ক্লাস করব। আর অবশ্যই ক্লাস করার সময় যে কথাটা আমরা বরাবরই বলি যে খুব মনোযোগী হয়ে ক্লাস করবেন। হচ্ছে যে অন্যদিকে মন না দিয়ে ক্লাসের সময়টা ক্লাসের কাজেই লাগান, তাহলে উপকৃত হবেন। তো ঠিক আছে, আজকে আমার ক্লাস না আসলে আপনাদের একটু দেখতে আসছিলাম, দেখা দিতে আসছিলাম যে আমি হারায় যাই নাই, আছি। খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। কথা হবে, পড়াশোনা হবে। তো ঠিক আছে, আপনারা ক্লাস করেন। আপনাদের হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ক্লাস আছে আমাদের রঞ্জন ভাইয়া, আপনারা ইতিমধ্যেই তাকে চিনেন, ক্লাস করেছেন। উনি আপনাদের ক্লাস নেবে। খুব মনোযোগ দিয়ে ক্লাস করেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভাইয়াকে প্রশ্ন করিয়েন, ভাইয়া বুঝাই দিবে। ঠিক আছে? জি আচ্ছা ভাইয়া। ভাইয়া। ঠিক আছে, থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন দেখিস? না, ওটা পরে পরে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো। আপনারা সবাই কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সেদিন তো আমার পরিচয় দেওয়া হয়নি। আসলে আমার নাম হচ্ছে রঞ্জন রায়। আমি ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে বোটানি ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট। ঠিক আছে? তো সবাই চুপচাপ কেন? আচ্ছা, না ভাইয়া শুনতেছি। গত ক্লাসে যে মানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো কি আপনারা পড়ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে বইটা কি সবাই কিনে ফেলছেন? এই যে ব্যতিক্রম। জি ভাইয়া। ওকে, ধন্যবাদ। তো ভাইয়া মেট ইজিটা নিচ্ছি। মেক ইজি। তো আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দেশ ও জনগোষ্ঠীর পরিচয়। এখানে আবার আমাদের দুইটা প্রশ্ন বাকি আছে। ঠিক আছে, দুইটা ব্রড প্রশ্ন বাকি আছে। তো এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আবার গত ক্লাসের যে পড়া ছিল, যে পড়াগুলো ছিল সেগুলা বিষয়ে কিছু আলোচনা করব। আপনারা কি পড়ছেন? তাহলে আমি কয়েকটা প্রশ্ন করি। আমি করতে পারি নাই ভাইয়া অসুস্থতার জন্য। ভাইয়া আমার একটু বাকি আছে ভাইয়া করা। আসলে পড়াশোনাটা যদি সাথে সাথেই করে নেন তাহলে আপনাদের জন্য সুবিধা, বুঝতে পারছেন? পরে শুধু জাস্ট রিভিশন দিলেই আমার মনে হয় যে এনাফ। ভাইয়া আমি পড়েছি। আসলে ইজি লাগতেছে তো নাকি? জি ভাই, এমনি যে আছে। এমনি হ্যাঁ ইজি ভাই, আছে। এমনি সহজ। না, আসলে এটাতে তো তেমন কোনো কিছু ভাইয়া আমি বোঝার বইটা নেই। কিনে আনলাম একটু আগে। ওকে আপু, আসলে এটাতে তো বোঝার তেমন কিছুই নাই। ঠিক আছে, জাস্ট আমরা যদি আলোচনা করি তাহলে এগুলো মাথার মধ্যে থাকে। ঠিক আছে? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। হ্যাঁ। আর মাথায় রাখতে পারলেই সমস্যা নেই, একটু বানায়ও লিখতে পারবেন পরে আপনারা সবাই। জাস্ট পয়েন্ট গুলো মনে রাখলেই হইলো। তো এখন আমি তাহলে দু একটা প্রশ্ন ধরি নাকি? ভাইয়া ধরেন। দেখি।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের বর্ণনা করো। এটার যে পয়েন্ট গুলা এগুলা কার কার মনে আছে বলেন দিয়ে একটু। পয়েন্ট গুলো হচ্ছে ভূমিকা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের আয়তন, বাংলাদেশের সীমারেখা, উম, প্রকৃতির বৈশিষ্ট্য, প্রান্তীয় অবস্থান, জনসংখ্যা, উপসংহার। এই যে নুরুল আফসার আপু পড়ছে, থ্যাংক ইউ। এই যে টপিক গুলা মানে এই যে এগুলো যদি আপনারা যদি এই যে বইয়ের যেভাবে আছে এই টপিক গুলা লিখার পর আপনারা যদি সুন্দর করে মানে করেন, লিখে দেন, ভিতরে যা থাকবে থাকবে, একটু তো বর্ণনা দিতেই হবে, প্লাস আপনারা টপিক গুলা মেইন ফোকাস থাকে টপিক গুলা যাতে আপনাদের সিস্টেমের মধ্যেই থাকে আর কি। ঠিক আছে, তাহলেই মানে A+ পাওয়া সম্ভব। আর এই সাবজেক্ট গুলোতে আমি এর আগের দিন ক্লাসেও বলছি যে এই সাবজেক্টে প্রচুর পরিমাণে লিখতে হয়। ঠিক আছে, একটা ব্রড প্রশ্নে তো 7-8 পৃষ্ঠা লিখতেই হবে। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এক মিনিট। আচ্ছা আচ্ছা, বাঙালি জাতিকে একটা প্রশ্ন করি, বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয় কেন? কি বলতে পারবেন? কেউ কি আছেন? জি ভাইয়া, প্রাগৈতিহাসিক কাল থেকে অস্ট্রিক, দ্রাবিড়, আল্পীয় জনগোষ্ঠীর সাথে আর্য, মঙ্গোল, আরব, তুর্কিদের সংমিশ্রণে বাঙালি জাতির উদ্ভব হয়। এরই কারণে বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয়। গুড। ভাইয়া আজকে ক্লাসটা কি লাইভে দেওয়া হয় নাই? লাইভে দেওয়া হয়েছে তো। তো আচ্ছা, আমরা যে প্রশ্ন দুটা বাকি ছিল সেই প্রশ্ন দুটাতে চলে যাই। ঠিক আছে, আজকের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে, এটা হচ্ছে ব্রড প্রশ্ন, বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো, অথবা বাংলাদেশের আদিবাসীদের আর্থসামাজিক জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। ঠিক আছে, এটা অথবা হয়েও আসতে পারে, আবার বাংলাদেশের ভূ ভাইয়া ভূপ্রকৃতির পৃষ্ঠার নাম্বার বলেন। পৃষ্ঠা হচ্ছে ব্যতিক্রম যে বইটা আছে সেটা হচ্ছে 29 পৃষ্ঠা। জি ভাইয়া পাইছি। এখানে দেখেন প্রথমেই যে ভূমিকাটা দেওয়া আছে, ঠিক আছে, ভূমিকাটা একটু পড়ি নাকি? আসলে এগুলো তো মুখস্থ রাখা অত বেশি সম্ভব না। তো প্রথমে আমাদের কি লিখতে হবে? ভূমিকা। জি ভাইয়া। অবশ্যই ভূমিকা দিবেন। ভূমিকাতে যেটা থাকবে এখানে একটু আলোচনা করবেন যে এই যে বাংলাদেশের অর্থনীতিতে যে ভূপ্রকৃতির যে প্রভাব সেই বিষয়ে একটু শুধু আলোচনা করবেন, যে মানুষের জীবনযাত্রা, সার্বিক জীবনযাত্রা এবং কার্যক্রম তার পরিবেশ এবং ভোগ প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, মানুষের সাথে প্রকৃতির একটি অবিচ্ছেদ্য এবং অকৃত্রিম সম্পর্ক রয়েছে। এইভাবে জাস্ট একটু লিখলেই হয়ে যাবে। তারপরে মেইন যে পয়েন্টটা থাকবে বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব। ঠিক আছে, ভূমিকাটা অত বেশি দেওয়ার দরকার নাই। ঠিক আছে, মেইন যে টপিক গুলো থাকবে সেগুলোতে দেন। বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব, বাংলাদেশের ভূপ্রকৃতির প্রভাব। এখানে দেখেন ভূপ্রকৃতিগত দিক থেকে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা যায়। আমরা মনে হয় যে একটা প্রশ্ন করছিলাম
যে বাংলাদেশের ভৌগোলিক ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। একটা ব্রড প্রশ্ন পড়ছিলাম আমরা গত ক্লাসে। জি ভাইয়া। হ্যাঁ, ওই প্রশ্নটার যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো ছিল, বাংলাদেশের যে ভূপ্রকৃতির যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো এখানে একটু আলোচনা করছে। বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব আসলে 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? এগুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের পাহাড় এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। ঠিক আছে, এই যে প্লাবন সমভূমি কি আপনি জানেন যে আসলে এটা কি প্লাবন সমভূমি? কেউ কথা বলতেছেন? মানে আপনারা মনে হয় যে পড়েননি নাকি? না, যদি বলবেন যে জানি না। ভাই আমি পড়ছিলাম না, পড়া প্লাবন হয়েছিল না। সমভূমিটা হচ্ছে একটা অঞ্চল এবং যেখানে মাঝে মধ্যে বন্যার পানি প্লাবিত হয় এবং এটি সাধারণত নদী, হ্রদ বা সমুদ্রের আশেপাশে গঠিত হয় এবং এখানে যে বন্যার যে পানিটা হয় এটার ফলে এখানে যে বন্যার হওয়ার ফলে এখানে যে পলিমাটিগুলো জমা হয় যা কৃষির জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্যই এই যে এলাকাটাকে বা এই ইয়াটাকে প্লাবন সমভূমি বলা হয়, যেগুলো মানে কিসের সাধারণত নদী, হ্রদ এবং সমুদ্রের আশেপাশে অবস্থিত এবং পলিমাটি জমা হয় বন্যার ফলে। ঠিক আছে, জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ তো আমরা মানে মনে পড়ছে, আমি ভুলে গেছিলাম। এখন দেখেন টারশিয়ারি যুগের পাহাড়। এই যে বাংলাদেশের অর্থনীতি ভূপ্রকৃতির প্রভাব একটু বর্ণনা করার পর এটা যে 3টা ভাগে যে ভাগ করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলাকে, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এখানে ক দিয়ে দিতে পারেন আপনারা টারশিয়ারি যুগের পাহাড়। টারশিয়ারি যুগের পাহাড়। টারশিয়ারি যুগের পাহাড়গুলো কি? সেদিন আমরা পড়েছিলাম যে মূলত টারশিয়ারি যুগে হিমালয় পর্বত গঠিত হওয়ার সময় এই পাহাড় সৃষ্টি হয়েছিল। টারশিয়ারি অঞ্চলে প্রচুর পরিমাণ বাঁশ এবং বেত জাতীয় উদ্ভিদ জন্মে। ঠিক আছে, তো এছাড়া বৈলাম বৃক্ষ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই অঞ্চলে ছোট ছোট ঝোপ জঙ্গল বৃক্ষরাজি রয়েছে। এখানকার মানুষ মূলত এগুলোর সাথে সম্পর্কিত হয়ে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। তাহলে টারশিয়ারি যুগের ইয়েটা অনেক ছোট, খুব বেশি বড় না। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে এগুলা। তাহলে এটা কি টারশিয়ারি যুগের ভাইয়া পাহাড়গুলো? বললাম বৃক্ষতে কি? এটা এক ধরনের বৃক্ষ। আসলে আজকে আমি সেদিন ইয়ে করছিলাম গুগলে সার্চ দিয়েও তার অন্য কোনো নাম পাইনি। ঠিক আছে, এটা বৈলাম বৃক্ষই। এটা সাধারণত 15 থেকে 20 মিটার লম্বা হয়। এটা বর্তমানে বাংলাদেশে প্রায় বিলুপ্ত একটা গাছ। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? এই যে টারশিয়ারি যুগের পাহাড়গুলো যে অর্থনীতিতে যে এর প্রভাব। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তারপর ক্ষয় হচ্ছে প্লাইস্টোসিন কালের পাহাড়। প্লাইস্টোসিন কালের পাহাড় সমূহের অর্থনীতিতে প্রভাব। এই অঞ্চলে এই যে প্লাইস্টোসিন কালের যে পাহাড়গুলো আছে এর অর্থনীতিতে প্রভাব হচ্ছে যে এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, কয়লা প্রভৃতি খনিজ পদার্থ রয়েছে যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এখানে প্রচুর পরিমাণে তামাক, গম, ভুট্টা, ঠিক আছে, পাট ইত্যাদি উৎপন্ন হয় এবং কাঁঠাল ও গজারি বৃক্ষ দ্বারা কৃষি ফসলও প্রচুর জন্মায় এই অঞ্চলটাতে। তারপর আসছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি ও অর্থনীতিতে এর প্রভাব। ঠিক আছে,
গ নাম্বারে হচ্ছে হ্যাঁ সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালে প্লাবন সমভূমি এটা হচ্ছে কি, এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি কুমিল্লা সমভূমি, এটাকে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কুমিল্লা সমভূমি, তারপর আরেকটা হচ্ছে সিলেট সমভূমি, আর একটা হচ্ছে পাদদেশীয় প্লাবন ভূমি। প্লাবন ভূমি। তাহলে কুমিল্লা সমভূমিতে কি আছে কি আছে, এই অঞ্চল বর্ষাকালে ডুবে থাকে এবং প্রচুর কৃষি ফসল জন্মে, এগুলো খুব ছোট ছোট ব্যাখ্যা দেওয়া আছে। তারপর সিলেট সমভূমিতে আছে কি, মূলত এই অঞ্চলটি হাওর বেশি আছে। এই যে সিলেট সমভূমিতে এই অঞ্চলে শীতকালে পানি নেমে যায়, মানে হাওর গুলোতে তো শীতকালে আর পানি থাকে না, বর্ষার সময় দেখবেন যে একবারে হাওর বা বিলের দিকে গেলে দেখবেন প্রচুর পরিমাণে পানি, কুল কিনারা পাওয়া যায় না, ঠিক আছে। আবার শীতকালে দেখবেন যে এখানে পানি টানি কিছুই নাই, ঠিক আছে, একবারে জি শুকনো। এখানে সাধারণত বোরো যে ধান বা এই যে এটাকে কি বলে, বোরো ধান চেনেন তো নাকি? হ্যাঁ চিনি। জি ভাইয়া। বোরো ধান এবং ইরি ধানের চাষটা বেশি হয় এই অঞ্চলগুলোতে, শুধু একটা ফসলই ভালো জন্মে এটা। তারপর হচ্ছে পাদদেশীয় প্লাবন ভূমি। এই পাদদেশীয় প্লাবন ভূমিটাতে একটু আগে বললাম যে এখানে একটি সমভূমি অঞ্চল যা নিয়মিত বা মাঝে মাঝে বন্যার পানিতে প্লাবিত হয়। এটি সাধারণত নদী, হ্রদ বা সমুদ্রের কি আশেপাশে গঠিত হয় এই অঞ্চলটা। এই অঞ্চলে ধান, পাট, ইক্ষু, তামাক ইত্যাদি ভালো জন্মে। তারপরে যে পয়েন্টটা, এটা গেল একটা পয়েন্ট। এই পয়েন্টের মধ্যে আছে তিনটা, ক, খ, গ, ঠিক আছে। এই গ কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, কি কুমিল্লা সমভূমি, সিলেট সমভূমি এবং পাদদেশীয় সমভূমি, ঠিক আছে। এরপর আসবে কি সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলীর উপর ভূ প্রকৃতির প্রভাব সমূহ। এটা মনে হয় যে এখানে লেখার জায়গা আসবে না, আমি এমনিতে জাস্ট আলোচনা করতেছি। সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলীর উপর ভূ প্রকৃতির প্রভাব। তো গ্রীষ্ম ও বর্ষাকালে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আর এটি একটি এটি যখন বঙ্গোপসাগর থেকে আসে তখন এসব পাহাড় সমূহে বাধা পেয়ে ব্যাপক বৃষ্টিপাত হয়। মানে বর্ষাকালের কথা, আমাদের যে গ্রীষ্ম এবং বর্ষাকালে তো প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। ফলে বাংলাদেশের কৃষির জন্য অনুকূল পরিবেশ একটা সৃষ্টি হয়। আবার শীতকালে উত্তর পূর্বে মৌসুমী বায়ু এসব পাহাড়ে সামান্য বাধাপ্রাপ্ত হয়ে সামান্য বৃষ্টিপাত হয়, ঠিক আছে। ফলে বাংলাদেশের প্রধান রবি শস্য এই সময়ে জন্মে। রবি শস্য বলতে এই যে ভুট্টা, আলু, ঠিক আছে, তারপর বাদাম, এই যে রবি শস্যগুলা। হ্যাঁ ভাইয়া। তো এটার একটু বর্ণনা আছে, আপনারা বর্ণনাটা পড়ে নিয়েন। ঠিক আছে। আচ্ছা, আপনাদের যাদের বই নাই, আপনারা তো মনে হয় যে পড়তে পারতেছেন না নাকি? জি ভাইয়া। এবং যে আপু ও ভাইয়াদের বই আছে, আপনারা একটু কারেন্টলি পিক তুলে, মানে প্রশ্নগুলো মানে অ্যান্সার গুলোর পিক তুলে যদি গ্রুপে দিয়ে দিতেন তাহলে ভালো হইতো আর কি, সবার জন্য সুবিধা হইতো। এখন দিব ভাইয়া? হ্যাঁ দিয়ে দেন। তারপর উপসংহার লিখবেন। উপসংহারটা এই যে প্রশ্নটার উপর
মানে ভিত্তি করে উপসংহারটা দিতে হবে। এখানে আছে কি, পৃথিবীর বিভিন্ন দেশকে যেমন আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা যায় তাদের ভূ-প্রকৃতির পার্থক্যের কারণে, তেমনি বাংলাদেশের ভূ-প্রকৃতির পার্থক্যের কারণে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক সত্তাও বিভিন্ন রকম হয়ে থাকে। ঠিক আছে? এই ভূ-প্রকৃতি দ্বারা মানুষের সামগ্রিক জীবনযাত্রা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সুতরাং ভূ-প্রকৃতির বিরূপ আচরণ মানুষের জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে। ঠিক আছে? অতএব প্রত্যেকটি মানুষের উচিত ভূ-প্রকৃতির সঙ্গে পরিবেশ বান্ধব পরিবেশ গড়ে তোলা, যাতে ভূ-প্রকৃতি মানুষের জীবন ধারণের পথ সহজ ও সহায়ক করে দেয়। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন এই ইয়েটা থেকে। না ভাইয়া, আচ্ছা প্রশ্ন নাই। ভাইয়া, এটা হলো আমাদের কোশ্চেন, বাংলাদেশের অর্থনীতিতে ভূ-প্রকৃতির প্রভাব। তো অথবা আমরা বাংলাদেশের হ্যাঁ, আচ্ছা, এটা প্রশ্ন বুঝলাম। এটা আমাদের তাহলে শুধুমাত্র ভূ-প্রকৃতির বৈশিষ্ট্যই বর্ণনা করলো, এটা কেমন উত্তর গেল? অর্থনীতিতে কিভাবে প্রভাব সেইটা না ব্যাখ্যা করে শুধু তাদের কিভাবে বর্ণনা, মানে ভূপ্রকৃতির যে মূল বৈশিষ্ট্যগুলা সেটা দিয়ে বর্ণনা দিল। এটার চেয়ে আমার মনে হচ্ছে যে আমাদের লেকচার প্রকাশনীতে বইটা ভালো উত্তর দিছে। আসলে এক একটা বই এক এক রকম ভাবে দিছে। এই যে এই যে তিনটা যে হ্যাঁ, বলেন। বৈশিষ্ট্য, দেখেন তিনটা যে বৈশিষ্ট্য আছে, টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের পাহাড় এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, এই তিনটা বাংলাদেশের মধ্যে কিন্তু এই তিনটা অঞ্চলেই রয়েছে। আপনারা এটা মনে হয় যে ভালো করে জানেন। হ্যাঁ, এটা জানি। তো যেহেতু আছে, সুতরাং এই যে অঞ্চলগুলা, কোন অঞ্চলটা কি ফসল বা কোন খনিজ সম্পদের জন্য বিখ্যাত সেটাই তো এখানে বলা হয়েছে। এবং এখানে শেষে অর্থনীতি এবং এখানে শেষে দেওয়াই তো আছে যে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলীর উপর ভূ প্রকৃতির প্রভাব, এগুলো তো আছেই। এবং সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতির কার্যাবলীর উপর ভূপ্রকৃতির এটাও বর্ণনা করতে হবে। ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। শুনেন আফসানা আপু, আসলে হ্যাঁ, বলেন। আপনারা শুধু একটা বই না, অন্য আবার যদি বইয়ে যদি ভালো করে উত্তর দেওয়া থাকে সেটাও আপনারা পড়তে পারেন। ঠিক আছে? তবে আচ্ছা, ব্যতিক্রমে অন্য বইয়ের থেকে একটু ভালো করে দেওয়া আছে। এখানে আচ্ছা, ভুল ঠিক কম আছে। থাকে, এই যে ব্যতিক্রম বইয়ে ভুল কম থাকে, কারণ অনার্সের যে গাইড গুলা থাকে, ঠিক আছে, এই গাইডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভুল থাকে। ঠিক আছে? এক একটা পাবলিকেশনস এর বইগুলোতে ভুল থাকে প্রচুর। তো সবগুলা বই অ্যানালাইসিস করে দেখা গেছে যে আমাদের কাছে ব্যতিক্রম বইটাই একটু ভুল কম এবং সঠিক মনে হয়েছে। ঠিক আছে? এই জন্য এটা দেখে পড়ানো আপনাদের। আচ্ছা, ঠিক আছে। তো এই প্রশ্নে আর কোনো, মানে এই যে প্রশ্নটা, এখানে আর কোনো প্রশ্ন নাই তো আপনাদের? না ভাইয়া, নাই। ওকে, এখন ভাই আরেকটা জি, উম, আরেকটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ আর সমভূমি দুইটা কি একই কথা না? প্লাইস্টোসিন কালের সোপান সমূহ বা কি? সমভূমি। হ্যাঁ, দুইটাই একই। আচ্ছা। তারপর দেখেন, যাদের বই আছে 33 পেজে, বাঙালি জাতির নৃতাত্ত্বিক গঠন প্রকৃতি আলোচনা করো, অথবা বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় ব্যাখ্যা করো, এখানে অনেকগুলো আছে। ঠিক আছে? অথবা বাঙালি জাতির নৃগোষ্ঠীর পরিচয় সম্পর্কে মনীষীদের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে লেখো। অথবা অথবা করে 4-5টা প্রশ্ন দেওয়া আছে। এটা ভাইয়া শর্ট কোয়েশ্চেনও তো পড়ছিলাম। হ্যাঁ। এটা ব্রডেও আসতে পারে, আবার শর্টেও আসতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তো দেখেন, একটু মিশাই দিই।
ভূমিকা প্রথমে আছে, ঠিক আছে। তো আমাদের আগে জানতে হবে যে নৃতাত্ত্বিক বিষয়টা কি। যে এখানে যে বলছে যে বাঙালি জাতি নৃতাত্ত্বিক গঠন প্রকৃতি আলোচনা করো, যে নৃতাত্ত্বিক গঠন প্রকৃতিটা আমাদের আগে বুঝতে হবে, ঠিক আছে। যে নৃতাত্ত্বিক গঠন ভাইয়া প্রশ্নটা আপনি বোঝানোর সাথে সাথে যদি কেউ একটু ছবিটা তুলে দিত তাহলে গ্রুপ থেকে দেখার পাশাপাশি আপনার বোঝার পাশাপাশি একটু দেখেও নিতে পারতাম। আপু দিয়েছি আমি তো মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে দেখেন একটু কাইন্ডলি। দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপে। তো আচ্ছা, একটু দেখে নেন আপনারা। তো দেখেন একটু, আমাদের আগে কি জানতে হবে, নৃতাত্ত্বিক যে গঠন প্রকৃতিটা সেটা আগে বুঝতে হবে, ঠিক আছে। কারণ এখানে তো নৃতাত্ত্বিক লেখা আছে, আমরা হয়তো অনেকেই জানি না যে আসলে নৃতাত্ত্বিক জিনিসটা কি, নাকি? ভাই একান্ত বুঝে এরকম, জি মানে নৃতাত্ত্বিক মানে একান্ত এরকম না, কিছু না, বুঝে? ও নৃতাত্ত্বিক গঠন প্রকৃতি মানব সমাজের একটি সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন, ঠিক আছে। এবং তা কিভাবে একটি সমাজে প্রভাবিত হয় তার বিস্তারিত বিশ্লেষণকে বোঝায়। একটা সমাজ, ঠিক আছে, কিভাবে সরি এটি সমাজ, এই যে নৃতাত্ত্বিক গঠনটা কিভাবে একটি সমাজে ব্যবহৃত হয়, ঠিক আছে, তার বিস্তারিত গঠনটাই কি বিস্তারিত বিশ্লেষণকে বোঝায়। অথবা আরেকভাবে বলা যায় যে এটি সমাজের ভেতরে মানুষের আচরণ, ঠিক আছে, সম্পর্ক, ভাষা, অভ্যাস, আচার ব্যবহার, রীতিনীতি, সামাজিক স্থিতি এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি কিভাবে প্রতিফলিত হয় তা এই নৃতাত্ত্বিক গঠনের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি, জি ভাইয়া, ঠিক আছে। বুঝতে পারছি। তো ভূমিকাতে এটা দিতে পারেন। আবার এখানে দেখা গেছে ভূমিকাতে আছে পৃথিবীর যে কোনো সমাজ ব্যবস্থা নৃতাত্ত্বিক ধারণা একটি গুরুত্বপূর্ণ ধারণা। বাঙালি জাতির নৃতাত্ত্বিক ধারণা জটিল প্রকৃতির, ঠিক আছে। বাঙালি কোনো একক নরগোষ্ঠী থেকে উৎপন্ন হয়নি, এটা আমরা মনে হয় যে গত ইয়া থেকে পড়ছি। এই জন্য তো বাঙালি যে 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 জনগোষ্ঠীটা আছে এটাকে সংকর জাতি বলা হয়। কারণ কি, এখানে অনেকগুলো জাতিগোষ্ঠী মিলে একটা কি জনগোষ্ঠী তৈরি হয়েছে। হ্যাঁ ভাইয়া। বাঙালি নৃগোষ্ঠীরা ভিন্ন ভিন্ন চেহারা পরিলক্ষিত হয়, এখানে চেহারাটা একটু বর্ণনা দিছে। তারপর দেখেন বাঙালি জাতির নৃতাত্ত্বিক পটভূমি, এরপর আসবে বাঙালি বড় করে না লেখা, কি বুঝতে পারতেছেন? লেখা বুঝতে না পারলে বলবেন, লেখাগুলো একটু ছোট হয়ে যাচ্ছে তো আমার। না, বুঝতে পারতেছেন? বোঝা যায়। ওকে। তবে কি বাঙালিদের নৃতাত্ত্বিক পটভূমি, বাঙালি জাতির নৃতাত্ত্বিক পটভূমি। তো এখানে যে বর্ণনাটা দেওয়া আছে একটু দেখেন। বাংলাদেশের মানুষের বসবাস কখন কখন থেকে শুরু হয়েছে তার কোনো সুস্পষ্ট ইতিহাস নেই, ঠিক আছে। বাঙালি জাতি সম্পর্কে নৃতাত্ত্বিকদের ধারণা এটি একটি মিশ্রিত জাতি এবং এই অঞ্চলে বসবাসকারী আদিমতম মানব গোষ্ঠীর অন্যতম। তো এখানে পৃথিবীর বহু জাতি বাংলায় প্রবেশ করেছে। দেখেন যে এই যে আর্য থেকে শুরু করে অনার্য জাতিগোষ্ঠীর মধ্যে দ্রাবিড়, ঠিক আছে, অস্ট্রিক, তারপর আরো যে জাতিগোষ্ঠীগুলো আছে, তারপর পারস্য থেকে আসছে, ঠিক আছে, মঙ্গোলীয় থেকে আসে, অনেক যে জাতিগোষ্ঠীগুলো, বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী থেকে বাংলায় তারা আসছে বিভিন্ন কাজের মাধ্যমে। অনেকেই বসতি স্থাপন করছে, আবার কি অনেকেই কি তাদের কাজ শেষ করে যারা ব্যবসায় ক্ষেত্রে আসছে আর কি, মূলত আসা তাদের ব্যবসায়িক ক্ষেত্রে, ঠিক আছে। আসার পর তারা কি করছে, এখান থেকে আবার চলে গেছে। যারা থাকছে থাকছে,
আবার অনেকে চলে গেছে। এজন্য সুনির্দিষ্ট মানব জীবনের অস্তিত্বহীনতা, বিভিন্ন নরগোষ্ঠীর বসবাস ও সংমিশ্রণের এবং বহিরাগতদের আগমন এবং প্রভাবের কারণে অতীতে এদেশের জনগোষ্ঠীর একটি কাঠামোগত নৃতাত্ত্বিক পরিচিতি রূপায়ণ সম্ভব হয়নি। সুতরাং এখানে দেখেন 1947 সালে বাংলাদেশে আদিবাসীদের মধ্যে যেসব নৃতাত্ত্বিক উপাদান চিহ্নিত করা সম্ভব হয়েছে তাদের মধ্যে কি কি আছে? আদি অস্ট্রালয়েড, দ্রাবিড় উপাদান, আর্য উপাদান, মঙ্গোলীয় উপাদান। 4টা জিনিস আছে এখানে। একটা হচ্ছে আদি অস্ট্রালয়েড, আদি অস্ট্রালয়েড। আদি অস্ট্রালয়েডে কি বলছে? এই বঙ্গদেশটা মূলত সাধারণত বাংলাদেশটা বোঝানো, এটা পশ্চিমবঙ্গ তথা এই যে হিমালয়ের কাছাকাছি পর্যন্ত, মানে নেপালের কাছাকাছি পর্যন্ত। এটা নিয়ে কয়েকদিন আগে মনে হয় যে আমাদের যে একজন উপদেষ্টা আছেন, এই যে কি জানি মাহফুজ, তিনি একটা মানচিত্র প্রকাশ করছেন, ঠিক আছে, যদিও পরে সেটা ডিলিট করছেন, ঠিক আছে। তিনি যে মানচিত্রটা প্রকাশ করছেন এটাকেই মূলত বঙ্গদেশ নামে পরিচিত ছিল আর কি তখন। এখানে বঙ্গদেশে আদি অস্ট্রালয়েডের নিকটতম প্রতিনিধি হিসেবে কি মুন্ডা, মালে, হরিণা, ওরাও, সাঁওতাল ও মাল পাহাড়িয়াদের চিহ্নিত করা যেতে পারে। এখানে তাহলে আদি অস্ট্রালয়েডদের মধ্যে কি কি আছে? আমরা একটাকেই মনে হয় যে চিনি, এই যে সাঁওতাল যে আদিবাসী গুলো আছে, ঠিক আছে, আমাদের দেশে এগুলাই দেখা যায়, আর বাদ বাকি গুলাকে তো সেরকম ভাবে চিনিও না, জানিও না। সাঁওতালরা যেখানে সেখানে আছে, যে এই যে আদিবাসীদের মধ্যে, এই যে আদি অস্ট্রালয়েডদের মধ্যে আছে কিনা আপনাদের দিক? ভাইয়া চাকমাও তো আছে না? না, এটা চাকমা গুলো আদি অস্ট্রালয়েড না। ও আচ্ছা। তারপর হচ্ছে দ্রাবিড় উপাদান। দ্রাবিড় উপাদান। তো দ্রাবিড় উপাদান কি? দ্রাবিড় উপাদান বাঙালি জাতির মধ্যে, কত নম্বর পৃষ্ঠা? এটা হচ্ছে 33 পৃষ্ঠা। 33 পৃষ্ঠায় দেখেন। তারপর কি আচ্ছা, তো দ্রাবিড় উপাদানটা কি? দ্রাবিড় উপাদান বাঙালি জাতির মধ্যে প্রতিনিধিত্বমূলক, মানে বর্তমান যে বাঙালি যে জাতিগোষ্ঠীটা আছে এটার মধ্যে মূলত প্রতিনিধিত্ব করছে কি দ্রাবিড় উপাদান। তো দ্রাবিড় জাতির বিশুদ্ধ কোনো জনগোষ্ঠী পাওয়া না গেলেও, ঠিক আছে, মধ্যম নাসাকৃতি এদের কোনো জনগোষ্ঠী পাওয়া না গেলে এখানে একটু দেখা দিছেন মধ্যম নাসাকৃতি, মানে নাকের কথা বলছি, দীর্ঘ শিরস্কতা, ঠিক আছে, ও মোটামুটি নাসাকৃতি, দীর্ঘ শিরস্কতা, এগুলাই দিছে। মোটামুটি সুন্দর অবয়বের বৈশিষ্ট্যকে দ্রাবিড় হিসেবে গণ্য করা হয়। তারপর বলছে রিয়াল ও অন্যান্যদের সংগৃহীত উপাদান থেকে দেখা যায় যে হিন্দু জাতির মধ্যে, হিন্দু যে ধর্মটা আছে এই হিন্দু জাতির মধ্যে মাহিষ্য, মুচি, বাগদি, রাজবংশী, ক্ষত্রিয় এবং মুসলমানদের মধ্যেও কি এ বৈশিষ্ট্যর আধিক্য দৃষ্ট হয়। মানে বাংলাদেশের যে যে হিন্দু জনগোষ্ঠী আছে এবং কি এদের হিন্দু জনগোষ্ঠীর মধ্যে তো বিভিন্ন রকমের ভাগ আছে, এদের মধ্যে আছে মুচি আছে, বাগদি আছে, রাজবংশী আছে, ঠিক আছে, ক্ষত্রিয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে এটা পাওয়া যায়, এবং মুসলমান জাতিসত্তার মধ্যেও কি এই যে দ্রাবিড় উপাদানগুলো লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে কি আর্য উপাদান। তারপরে আসছে আর্য উপাদান। এই যে আর্য উপাদান বলছে ইন্দো ভূমধ্য দীর্ঘ শিরস্ক উপাদানগুলো আমাদের মধ্যে দেখা যায়, যেমন বাঙালি হিন্দুদের মধ্যে এই আগের কথাটাই বলছে আর্য উপাদানের মধ্যে। এটা বর্ণনা অনেক ছোট, এটা মুখস্থ করে নিতে পারেন আর কি। তারপর দেখেন মঙ্গোলীয় উপাদান 4 নম্বরে যেটা আছে, লেখা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া।
জি। মঙ্গোলীয় উপাদান। তো বাঙালিদের মধ্যে দীর্ঘ শিরাকৃতির সামান্য অবদান সম্ভবত দীর্ঘ শিরক মঙ্গোলীয় পণ থেকে এসেছে। মঙ্গোলীয় মানে বর্তমান যে দেশটা আছে মঙ্গোলিয়া বা চেঙ্গিস খান চেঙ্গিস খান যে শাসন করতো, ঠিক আছে, চেঙ্গিস খানের একটা বড় ইতিহাস আছে, মঙ্গল সাম্রাজ্য, ঠিক আছে, গোটা পৃথিবীকে একসময় শাসন করছিল। তো শিরক মঙ্গোলীয় পণ থেকে এসেছে। এই উপাদানগুলো ময়মনসিংহবাসী এবং গারো জনগণ, বগুড়া মানুষের কোচ এবং হাজংদের মধ্যে যে আদিবাসী গুলো আছে গারো, তারপর হাজং, এদের মধ্যে কিছুটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মানে আমরা যেটাকে বলি যে এই যে চাইনিজ মানুষরা কেমন দেখছেন তো নাকি, চাইনিজদের মতো আর কি, জি এই যে ভাইয়া। মঙ্গোলীয়। তো বিভিন্ন ভাইয়া দীর্ঘ শিরাকৃতির মানে কি? দীর্ঘ শিরাকৃতি মানে শিরা মানে তো হচ্ছে মাথা, ঠিক আছে, দীর্ঘ মানে বড় মাথা আর কি। তো যে বিভিন্ন নৃগোষ্ঠীর সাথে মিশে বাঙালি একটি সংকর জাতিতে পরিণত হয়েছে। এটা আমরা আরেকটা প্রশ্ন পড়েছি যে বিভিন্ন রকমের জাতি জনগোষ্ঠী এখানে এসে এই বঙ্গতে এসে কি হাজার হাজার বছর পূর্বে কি বিভিন্ন জনগোষ্ঠী এখানে এসে তারা একটু আগে যে বললাম তারা কি হয়তো তারা শাসন করতে আসছে, নয়তো তারা ব্যবসায়িক কাজে আসে। যেমন ইংরেজরা বে- ব্যবসা করতে আসছে ঠিকই, কিন্তু তারা পরে আবার 300 বছর কি শাসন করে চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। তারপর দেখেন আর্যদের সাথে সাঁওতাল, গারো, মুন্ডা ইত্যাদি সংমিশ্রণ ঘটেছে। এখানে একটা দেখেন আপনাদের যাদের বই আছে এখানে মুক্তা লেখা আছে, বুঝতে পারছেন, এই মুক্তা কথাটা এখানে মুন্ডা হবে। তারপর তুর্কি, পার্থিক, তুর্কিয়ে, পাঠান, ইরানি, আরস, ইরানি যে আসলে আপনার বলেন ইরানি সভ্যতাটার নাম কি? ইরানের যে সভ্যতা, ঠিক আছে, এটার নাম জানেন কেউ? পারস্য। আমার বলে যে যে পারস্যরা এখানে আসলে পারস্য, ঠিক আছে। তবে ইরানি, আরব সহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রভাব বাঙালিদের মধ্যে পরিলক্ষিত হয়। বহিরাগত জনগোষ্ঠী ব্যবসা বাণিজ্যের জন্য বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং জনতা ভিত্তিক ক্ষেত্রে নতুন নতুন সংমিশ্রণ ও সংযোজন হয়। বোঝা গেছে তো নাকি? জি ভাইয়া। ওকে। এখন দেখেন এখানে এই প্রশ্নটার মধ্যে একটা প্রশ্নে বলছে যে বাঙালি জাতির নৃগোষ্ঠীর পরিচয় সম্পর্কে মনীষীদের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নে এখন দিতে হবে এই 4টা উপাদানের বর্ণনা দেওয়ার পর আপনাদেরকে বাঙালি জাতির নৃগোষ্ঠীগত পরিচয় সম্পর্কে মনীষীদের ধারণা এটা একটু লিখতে হবে। অন্তত 4 থেকে 5টা মনীষীর ধারণা আপনাদেরকে লিখতে হবে, তারা কি ধারণা করছিল। এখানে দেখেন বিভিন্ন মনীষীর নাম আছে, ঠিক আছে, এগুলো খুব বেশি লেখার দরকার নেই, তারা যেটা আর কি ধারণা করছে ওইটা জাস্ট মেইন পয়েন্ট গুলা লিখে দিবেন। একটা হচ্ছে হান্টারের অভিমত, বিরাট শঙ্কর, তারপর হটন গুয়ের অভিমত, রমা প্রসাদের উক্তি, তারপর হচ্ছে হারবার্ট রিজলের বক্তব্য। এখানে 8জন মনীষীর আছে, ঠিক আছে, আপনাদের যে মনীষীটার বক্তব্যগুলা বেশি ভালো লাগবে এবং কি যেগুলো সহজ মনে হবে সেই মনীষীগুলার নামগুলা দিয়ে দিবেন, ঠিক আছে আচ্ছা ভাইয়া। ভাই, ঠিক আছে। ঠিক ভাই আছে। এমনি সর্বনিম্ন কয়টার তো মতো লিখতে হবে? জি, সর্বনিম্ন মানে কয়টার মতো লিখতে হবে মোট? সর্বনিম্ন 5টা মনীষীর মত আপনি প্রকাশ করতে পারেন, সর্বনিম্ন, আচ্ছা, এর বেশি যা পারেন আর কি। কারণ কি আসলে আপু এখানে একটা প্রশ্ন, ব্রড প্রশ্নগুলাতে আমি এর আগের বারও রিপন ভাইয়া বলছে, ঠিক আছে, যে এই প্রশ্নগুলোতে প্রচুর লিখতে হয়। আপনারা যারা মানে ক্লাসে আছেন, ঠিক আছে, তারা একটু বই পড়িয়েন,
তাহলে বুঝতে পারবেন বিষয়গুলো। আর যারা পড়তেছেন না অনেকে হয়তো ভাবতেছেন যে এই যে সাবজেক্টটা এটাতে মনে হয় যে রেজাল্ট ভালো করা খুব সহজ, বাংলা বলে সহজ, কিন্তু ততটা না। ঠিক আছে, এটাতে লিখতে হয় প্রচুর। মানে আপনাদের মেজর সাবজেক্ট গুলাতে যতটুকু লিখতে হয় তার থেকেও অনেক বেশি লিখতে হবে এখানে। কারণ এই খাতাগুলো কাটবে দেখবেন যে ওই যে যে আর্টসে যেমন রাষ্ট্রবিজ্ঞান বা অন্যান্য যে ডিপার্টমেন্টের যে টিচার গুলো আছে, ইতিহাস, এই টিচার গুলো কাটবে। তখন ওরা তো ওই বিষয় নিয়েই আছে এবং ওদের বর্ণনা তো এবং ওদের খাতা কাটার যে স্টাইল দেখবেন যে আমি বলছি যে যারা ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে, সমাজবিজ্ঞান এইসব বিষয় নিয়ে পড়ে তারা প্রচুর পরিমাণে লিখে। এখন ওদের খাতা কেটে কেটে এদের অভ্যাস হয়ে গেছে। এখন আপনারা যদি অল্প পরিমাণে এখানে দিয়ে দেন ওখানে কি মার্ক দিবে আপনাদের বলেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এই ভাইয়া জন্য ব্রড প্রশ্নগুলোতে কয়টা পয়েন্টস লিখতে হবে? পয়েন্টস যতগুলো আছে ততগুলোই দিয়ে দিবেন, কারণ পয়েন্ট বাদ রাখা যাবে না। ভাইয়া ভূমিকা উপসংহার এই পয়েন্টগুলোকে উল্লেখ করে লিখতে হবে? আসলে কি ভূমিকা আর উপসংহার তো তেমন কিছু লিখতে হয় না। ঠিক আছে, জাস্ট প্রশ্নটা সম্পর্কে আপনার ধারণাটা কেমন, ঠিক আছে, সেটা হচ্ছে ভূমিকাতে, এবং শেষে আপনি কি বুঝলেন, ঠিক আছে, সেটার বিষয়ে আপনার উপসংহারটা লিখতে পারেন। এই বিষয়গুলো আছে ভূমিকা এবং উপসংহারে। তো এই জন্য পয়েন্ট গুলো বাদ দিবেন না এবং পয়েন্ট আকারে লিখবেন। এবং আজকে যে ক্লাসটা হচ্ছে, ঠিক আছে, যে প্রশ্নগুলো পড়ানো হচ্ছে আপনারা যদি ক্লাসের শেষে বা যখন সময় পাবেন তখন একটু পড়ে নিবেন কয়েকবার। পড়ে নিলে কি এগুলো মাথায় থেকে যাবে, পয়েন্ট গুলো অন্তত থাকবে। পরে যখন আপনি পড়বেন পরীক্ষার আগে আগে, আসলে এই সাবজেক্টটা অন্তত অনেকেই পড়ে না। সাধারণত যে মেজর সাবজেক্ট গুলো নিয়েই থাকে, ব্যস্ত থাকে, ঠিক আছে। তো পড়া কিন্তু পরীক্ষার আগে অন্তত 7 দিন সময় দিতে হবে এটাতে, তখন দেখবেন যে এটা মাথায় আসবে। আর আমি এর আগেও বলছি যে একটা জিনিস পড়ার থেকে আপনারা যদি আলোচনা করেন সব বন্ধু বান্ধব মিলে দেখবেন যে সেটা মাথায় থাকে বেশি। এই জন্য অনেকেই তো চাকরির জন্য গ্রুপ স্টাডি যে করে, তারা কি করে, তারা সবাই মিলে একটা বিষয় বিশদ ভাবে আলোচনা করে, তাহলে সেটা কি মাথার মধ্যে থাকে বেশি। হ্যাঁ ভাইয়া। তো এই যে প্রথম অধ্যায় শেষ, শেষ বলতে কি আমরা জাস্ট মেন যে প্রশ্নগুলো আসার মতো, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলা এগুলো জাস্ট বললাম। এই প্রশ্নগুলো বিষয়ে যদি কারো এখন কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা বলতে পারেন। না ভাইয়া, সমস্যা নেই। আর ব্রিফ যে ভাইয়া প্রশ্নগুলো আছে, গত ক্লাসে কি আমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করানো হয়েছিল? হ্যাঁ গত ক্লাসে সংক্ষিপ্ত 3টা প্রশ্ন করা হয়েছে আর ব্রড একটা করানো হয়েছিল। এই 2টা প্রশ্ন বাকি ছিল আর কি, তো সময় ছিল না। আসলে আমি হচ্ছে যে আমি স্কুলে ক্লাস নিতাম আর কি, ঠিক আছে, নিতাম মানে এখনো নেই। আমার অনলাইনে তেমন ক্লাস নেওয়ার কোনো এক্সপিরিয়েন্স নাই, ফার্স্ট টাইম, আজকে হচ্ছে সেকেন্ড টাইম। তো সুতরাং যদি কোনো আমারও একটু জড়তা আছে বা ভুল হচ্ছে সেগুলো আপনারা দেখবেন, একটু বুঝতে পারছেন, বলবেন যে ভাইয়া এখানে ইয়া হচ্ছে। না ভাই, সমস্যা নাই, ক্লাস নিতে সুন্দর সমস্যা হচ্ছে নেই ক্লাস। ভাইয়া। তো ব্রিফ যে প্রশ্নগুলো আছে এগুলা আপনারা যেগুলো সালের মধ্যে আসছে, বুঝতে পারছেন, যে কোনো সালে, ধরেন যে 2010 থেকে শুরু করে ব্রিফ গুলার কথা বলতেছি, মানে ক বিভাগ যে 12টা প্রশ্ন আসবে আপনাদের, মেজর হোক বা নন মেজর হোক, এই রেজাল্ট ভালো করার জন্য আপনাদের ব্রিফ গুলার 10টা প্রশ্নের অ্যান্সার করাটা খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট ভালো করার জন্য, বুঝতে পারছেন। এখন আপনারা যদি প্রথম 10টা প্রশ্ন উত্তর ভালো করে না করেন তাহলে টিচার ভাববে যে এ তো প্রথম যে ব্রিফ গুলো সেগুলো ভালো পারেনি, পরে আর কিন্তু খাতা তেমন ভাবে মূল্যায়ন করেন না, বুঝতে পারছেন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া এই এখানে জন্য তো ব্রড প্রশ্ন 2020 সালের আরো একটি বাকি আছে, এটা কি পড়বো না? আসলে আপনারা মনে হয় যে 2025 সালের পরীক্ষার্থী, হয়। রাইট? জি ভাইয়া, এই বছরই তো। হ্যাঁ ভাই।
হ্যাঁ, তো 2025 সালের আপনারা 23, 22, 21, ঠিক আছে? দেখবেন যে 22 এ যে প্রশ্নগুলো আসছে এগুলা 24 এর মধ্যেই চলে আসছে ম্যাক্সিমাম। তবে 21, 23 না ভাই, আমরা 24 সাল, আমরা আমাদের শেষ 23-24 না, তাহলে এটা 24 সালের হবে না? না, এটা পরীক্ষাটা তো অনুষ্ঠিত হবে আপনার 25 সালে। 25 সালে দেখবেন যে অক্টোবরের দিকে। বুঝতে পারছেন? এইজন্য আচ্ছা, এক কথা শেষ যে আপনাদের যে ইয়াতে বইয়ে দেখবেন যে লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল কত সালে? 2024 সালে নাকি? জি ভাইয়া 24 টা বাদ দিয়ে এর থেকে 3টা সাল ধরেন যে 23, 22, 21 অথবা 19 এই 3টা 4টা সাল পড়লে সালের কোশ্চেন গুলো পড়লেই দেখবেন যে কমন আসবে 100%। এটা না হচ্ছে ভাই, আমাদের জোন সালগুলোকে ফলো করতে বলছে। আমরা সেশন হচ্ছে 2023-24, তার কারণে আমাদের 22, 20, 18, 16, বিশেষ করে হচ্ছে 22, 20 আর 18-কে ফলো করতে বলছে। আসলে আমার কাছে একটা সেট সাজেশন ছিল আপনাদের, ঠিক আছে? ওইখান থেকেই প্রশ্নগুলো কালেক্ট করে পড়ানো হয়েছে যেগুলো। আচ্ছা, আমি এই বিষয়গুলো আলোচনা করে নিব আপনাদের ভাইয়াদের সাথে, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলো পড়বো। খুব বেশি যে পড়তে হবে সেটাও না, ঠিক আছে? কিন্তু ক্লাস করার সাথে সাথে পড়লে এটা মাথায় থাকবে। জি ভাইয়া, আচ্ছা ভাইয়া বুঝতে পারছি। আর অবশ্যই আপনাদের ব্রিফ কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এগুলো যদিও পড়ানো হচ্ছে না, এটা আবার কোনো সাল টাল দেখে ফের আসবে না, এটা মাথায় রাখেন। এটা একবারে যা আছে, যে প্রশ্নটা যেই সালে আসে ওইটাকেই পড়তে হবে এবং কি একটার যে মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন? জি। জি জি ভাইয়া। তো হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন গুলা কত পেজ লিখলে একটা ভালো মার্ক আশা করা যায় শর্ট কোশ্চেন গুলা আপনি শর্ট যদি কোয়েশ্চেনের ক্ষেত্রে? পাতা হিসেবে অন্তত 2 পাতা আর পেজ হিসেবে 4 পেজ, মানে পৃষ্ঠা আর কি। ঠিক আছে ভাইয়া। আর এটা শর্ট প্রশ্নের ক্ষেত্রে, আর ব্রড যেগুলো এগুলো তো 7 থেকে 8 পেজ লিখতে হবে। তো এই বিষয়ে এই যে আমাদের যে প্রথম অধ্যায় দেশ ও জনগোষ্ঠীর পরিচয় যে প্রশ্নগুলো এগুলোতে আর কোনো কারো সমস্যা নাই মনে হয়। না ভাইয়া, নেই। না ভাইয়া আচ্ছা, যাদের বই নাই তারা আপনারা তাড়াতাড়ি করে কারেন্টলি বইটা কিনে নিয়েন, ঠিক আছে? তাহলে সুবিধা হয় সবার জন্য, কারণ ফোনে পড়ার ইচ্ছা করবে না। বুঝতে পারছেন? ফোনে শুধু ফেসবুকের পোস্ট দেখতেই ভালো লাগে, কিন্তু পড়াশোনা আসলে ফোনে হয় না। তো এই অধ্যায় থেকে কি একটা পরীক্ষা নেওয়া যায় নাকি? জি ভাইয়া, নিয়ে নেন, সমস্যা নেই। ওকে, আপনাদের পরীক্ষা মনে হয় যে ডেট দেওয়া আছে, দেখি রুটিনটাতে। হ্যাঁ, 8 তারিখ হচ্ছে আপনাদের এক্সাম, মানে এক্সামের ডেট দেওয়া আছে রুটিনে 8 তারিখে। আচ্ছা ভাইয়া তাহলে আমরা এই যে অধ্যায়টা এটার উপর একটা ইয়ে নিয়ে নেবো। আগামী যে ক্লাসটা আছে 7 তারিখে, 7 তারিখে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। 7 তারিখ দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে
দেখি কি অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি 1947। এই অধ্যায়ে চলে যাব। এখান থেকে যে মেন প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পড়বো। আপাতত আপনারা এই যে হোমওয়ার্ক হিসেবে থাকলো আপনাদের পড়াগুলা, ঠিক আছে, যে কয়েকটা প্রশ্ন পড়ানো হয়েছে প্রশ্নগুলা কি আপনাদের দাগানো আছে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, যদি থাকে তাহলে আপনারা, যদি কারো কাছে না থাকে আর কি, দাগায় নিয়েন একটু, ঠিক আছে, আর পড়বেন। 8 তারিখে সম্ভবত আপনাদের একটা পরীক্ষা। গুলো করবো, হ্যাঁ ব্রিফ গুলো হ্যাঁ, করবো না পরীক্ষার জন্য? ব্রিফ গুলোও পড়বেন, ঠিক আছে। ব্রিফ গুলো সেরকম ভাবে দাগায় দেওয়ার মতো কিছু নেই, আপনার বইটা খুললে দেখতে পাবেন। এখানে দেখবেন যে 2024 সালে একটা আসে যে কি ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে, সরি 2014 আপনি সালে। যদি একটু দাগাই দিতেন ভালো হইতো। এখন বই তো সবার নাই। ভাইয়া জায়গা দিতে লাগবে না, ব্রিফ কোশ্চেন গুলো ওগুলো সব পড়ে ফেলবো। হ্যাঁ, এগুলা মুখস্থ করতে হবে। জি ভাইয়া। এটা এমনিতে আলোচনা করা যায় যে ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা আছে। এটা 3 ভাগে। এটা আমরা মনে হয় যে একটু আগে পড়লাম, যে একটা হচ্ছে কি টারশিয়ারি যুগের, টারশিয়ারি যুগের তারপর সোপান পাহাড়। হ্যাঁ এগুলা। তারপর হচ্ছে কি বাংলাদেশের বৃহত্তম পাহাড় ও উচ্চতম পাহাড় শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাহাড় হলো গারো পাহাড়, ময়মনসিংহ জেলায় অবস্থিত, এবং উচ্চতম বা সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে টাজিং ডং বা বিজয়, আমরা যে বিজয় বা টাজিং ডং নামে যেটা চিনি, এটা হচ্ছে বান্দরবান জেলায় অবস্থিত। এগুলা একটু পড়ি নাকি রিভিশনের মতো? জি ভাইয়া। জি একটু মনোযোগ সহকারে শুনবেন শুধু। তারপর হচ্ছে কোন প্রাচীন গ্রন্থে বাংলার নাম পাওয়া যায়? এটা হচ্ছে ঐতরেয় আরণ্যক গ্রন্থে। এটা বাংলাদেশ বিষয়াবলী বা বাংলা বিষয়ে এটা আছে প্রশ্নটা। তারপর হচ্ছে বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি? অস্ট্রিক বা অস্ট্রোলয়েডদের। অস্ট্রিক নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি। প্রভাব। অস্ট্রিক বা অস্ট্রালয়েড যেটাকে আমরা বলি। তারপর হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি বলেন তো? মেঘনা। মেঘনা। দৈর্ঘ্য কত? 156 কিলোমিটার। 156 কিমি। এগুলো দেখবেন যে এইভাবে আলোচনা করলে মাথায় থাকে যাবে। তারপর হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদ। এই চর্যাপদটা কোথায় পাওয়া গেছিল সর্বপ্রথম বলেন তো? রাজদরবারে। এটা হচ্ছে নেপালের রাজদরবারে। নেপালের রাজদরবারে। ভাইয়া, এই চর্যাপদ জিনিসটা কি? এটা জানা নেই। আসলে এটা তো বাংলা বিষয়ে, ঠিক আছে। চর্যাপদ এটা বাংলাটাতে একটু খুলে দেখতে হবে আমার, কারণ আমার মনে আসতেছে না। আচ্ছা ভাই, তাহলে একটু দেখা পরে বাসে জানাই দিন। একটু। তারপর দেখেন বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। তারপর আছে বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? এটা হচ্ছে কর্কট ক্রান্তি ভৌগোলিক রেখা। কর্কট ক্রান্তি। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে আমার মনে হয় যে ইয়ে আসার কথা, কমন পাওয়ার কথা আপনাদের। ও, বইটাতে একটু দেখি চর্যাপদটা কি। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম পরিচিত সাহিত্য কীর্তি একটা, ঠিক আছে। এটি বৌদ্ধ সহজিয়া সাধকদের, বৌদ্ধ যে সাধক গুলা আছে, সাধকদের রচিত গীতিকাব্য, যা খ্রিস্টীয় দশম একাদশ শতাব্দীর মধ্যে রচিত হয় বলে মনে করা হয়। মানে খ্রিস্টীয় দশম ও একাদশ শতাব্দীর দিকে আর কি
রচিত হয় বলে ধারণা করা হয়। ভাই আপনি কাইন্ডলি এটাতে একটু বোর্ডে লিখে দিবেন। চর্যাপদ বাংলা সাহিত্যের পরিচিত সাহিত্য কীর্তি। কীর্তি বানানটা কীর্তি, সাহিত্য কীর্তি। এটি সহজিয়া বৌদ্ধ যে সাধক গুলা আছে, ঠিক আছে, সহজিয়া সাধক নামে এক ধরনের সাধক আছে। এই সহজিয়া সাধকদের গীতিকাব্য, মানে তারা যে গান বা ইয়া করতো, এই কাব্যগুলা, ঠিক আছে, কাব্য নিয়ে গঠিত। তা খ্রিস্টীয় দশম এবং একাদশ শতাব্দীর মধ্যে রচিত হয় বলে মনে করা হয়। এটা কি ডিটেলস দিতে লাগবে নাকি শুধু বাংলা সাহিত্যের পরিচিত সাহিত্য কীর্তি দিলেই হবে? কোন আপু যেন প্রশ্ন করেছিল এটা যে লিখে দিতে? জি ভাই, এতটুকুতেই হবে, বুঝতে পারছি। আর যদি সময় থাকে আপনাদের, তাহলে এখানে কয়টা প্রশ্ন আছে? 21টা প্রশ্ন আছে, ঠিক আছে। একবার সব যেগুলা সালের মধ্যে আসছে এগুলো আপনারা মুখস্থ করবেন, মানে এই যে ব্রিফ গুলা। আর যেগুলো আসেনি জাস্ট একটু চোখ বুলে নেবেন, যাতে এগুলো যদিও যদি চলে আসে হঠাৎ, তাহলে যাতে লিখতে পারেন আর কি। আচ্ছা ভাই। ওকে, আজকে তাহলে ক্লাস শেষ করে দিই নাকি? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আপনারা যারা ঠিক আছে ভাইয়া। ভাইয়া আপনারা যারা বই এখনো কিনেননি, আপনারা তাড়াতাড়ি কাইন্ডলি বইটা কিনে নিন, তাহলে আপনাদের জন্য সুবিধা আর কি। আবার বলতেছি। জি ভাইয়া। ওকে, আচ্ছা, তো ভালো থাকেন সবাই। গুড নাইট। আচ্ছা আসসালামু ভাইয়া। আলাইকুম। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে প্রাচীন বাংলার কোন জনপদের নাম বাংলাদেশ নাম হয়েছে? এখানে উত্তরে রয়েছে বঙ্গ ও বাঙাল জনপদ থেকে। বঙ্গ এবং বাঙালের মধ্যে পার্থক্য কি? বঙ্গ ও কোথায়, এটা প্রশ্নটা? বাঙাল। 7 নম্বর প্রশ্ন। আসলে এটা তো আপু আমার সঠিকটা ধারণা নেই, ঠিক আছে, তবে জানাবো পরে নেক্সট ক্লাসে। কি নুরুল আফসার আপু, শুনছেন আমার কথা? জি ভাইয়া। নেক্সট ক্লাসে আমি জানাই দেব। তো আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই।